হঠাৎ করে অবশ হয়ে যাওয়া, নাড়াচাড়া করলে আবার সম্বিতটা ফিরে পাওয়া। প্রত্যেক 10-15 মিনিটে মোবাইলটা রেখে হাতটাকে স্ট্রেচ করতে পারেন। হাতের মাসলগুলো ফোলার পরে ফ্যাটিক হয়, ইডিমা হয়, প্রোগ্রেসিভ স্টেজে চলে গেছে। পেশেন্টের পক্ষে এটা বোঝা খুব মুশকিল যে ওর শুধু কার্পাল টানেল সিনড্রোমের জন্য হচ্ছে না সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথির জন্য হচ্ছে। অনেক সময় যদি মিডিয়ান নার্ভ কার্পাল টানেল সিনড্রোমের জন্য অকেজো হতে শুরু করে তখন এই মাসেলের শক্তিটাও কমে যায়, নার্ভের স্ট্রাকচারটাও নষ্ট হতে পারে, যেটা আমরা মেডিসিন দিয়েও ঠিক করতে পারবো না, সার্জারি দিয়েও ঠিক করতে পারবো না, বা রিস্ট ব্রেস দিয়ে রাখলে হাতটা সোজা থাকবে। অনেক মানুষের ক্ষেত্রেই একটা অভিযোগ শোনা যায় যে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা সাড়া দিচ্ছে না, কাজ করতে গেলে হাত পা সাড়া দিচ্ছে না। তো এই বিষয়টা কি খুবই একটা নর্মাল বিষয়, নাকি এটার জন্য কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আমাদের, এবং এই বিষয়টা কি সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। তো এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অর্থোপেডিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌরভ ভট্টাচার্য। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর সৌরভ ভট্টাচার্য, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, গৌরীদেবী হসপিটাল। স্যার, অনেক পেশেন্ট আছেন বা অনেক মানুষ আছেন যারা এমনিই বলে থাকেন যে হঠাৎ করে ঘুমের মধ্যে হাত অবশ হয়ে যায়, আবার হঠাৎ করে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যায়। এটা কি চিন্তার বিষয়? হ্যাঁ, অবশ্যই চিন্তার বিষয়। এই যে সিমটমটা বললে, হাত হঠাৎ হঠাৎ করে অবশ হয়ে যাওয়া, নাড়াচাড়া করলে আবার সম্বিতটা ফিরে পাওয়া, এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় কার্পাল টানেল সিনড্রোম বলি। কার্পাল টানেল একটা বলতে গেলে মাংস আর টেন্ডন বলতে আমাদের যে মাংসের দড়িগুলো থাকে এগুলো দিয়ে বানানো একটা টানেল বিশেষ, যেটার মধ্যে দিয়ে একটা নার্ভ পাস করে, এটাকে বলে মিডিয়ান নার্ভ। তো অনেক সময় যারা হাতের কাজ বেশি করেন, যারা ঘরে কাজকর্ম বেশি করেন, ওদের ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত কাজকর্মের ফলে ওই নার্ভগুলো, ওই যে মাংসের দড়িগুলো একটু ফুলে ওঠে, আর তখন এর যে মাঝখানের ক্যানেলটা একটু সরু হয়ে যায়, তখন ওই নার্ভে একটু চাপ পড়ে। ওই চাপটার জন্যই এই হাড়টা হঠাৎ করে অবশ হয়ে যায় বা হাড়টা ঝিনঝিন করে। তো যখন আমরা উঠে একটু হাড়টা নাড়াচাড়া করি তখন আবার ওই এক্সট্রা জমা ফ্লুইডগুলো চলে যায়, তো নার্ভের উপর থেকে কম্প্রেশনটা কমে যায়। স্যার, এক্ষেত্রে যারা বেশিরভাগ সময় ধরে কম্পিউটার ল্যাপটপ ইউজ করছেন, হাতের নাড়াচাড়া হচ্ছে বা কাজ করছেন বাড়িতে, এটাও কি একটা কারণ হতে পারে এটার? হ্যাঁ, অবশ্যই। এখন আজকালকার যুগে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম বা অফিসেও বসে বসে কাজ, হাতের কাজ বেশি হচ্ছে, কম্পিউটারে একটা কনস্ট্যান্ট পোশ্চার মেনটেন করতে হচ্ছে, প্লাস আমরা যারা মোবাইলও চালাই, অনেকক্ষণ স্ক্রোল করি, মোবাইলের কিন্তু একটা ওয়েট আছে, 400 গ্রামস বা তোমার যত গ্রামই একটা ওয়েট আমরা হাতে নিয়ে করছি। তো কনস্ট্যান্টলি আমাদের হাতটা কাজ করছে। ওই সময় কি হয়, আমাদের মাসেলগুলো সবসময় কাজ করতে থাকে। যেরকম কেউ জিমে গিয়ে একটু ওয়েট লিফটিং করলে মাসেলটা ফুলে ওঠে, তেমনি আমরা যখন একটা হাতে একটা জিনিস অনেকক্ষণ ধরে আছি, হাতের মাসলগুলো ফোলার পরে ফ্যাটিক হয়, ইডিমা হয়, ওর থেকে আবার সেই ফ্লুইড জমে কার্পাল টানেলটা সরু হতে পারে, ওটাতে কম্প্রেশন হতে পারে। স্যার, অনেকের কাছে শুনি হঠাৎ করে কোনো জিনিসপত্র হাত দিতে গেলে হাতটা সাড়া দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি করা দরকার? এরকম যদি হয় তাহলে এটা অবভিয়াসলি একটা প্রোগ্রেসিভ স্টেজে চলে গেছে, এটা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড থার্ড স্টেজ অফ কার্পাল টানেল সিনড্রোম বলবো। কারণ হাত ছাড়া দিচ্ছে না জিনিস ধরতে গেলে, আমাদের যে হাতের বুড়ো আঙুল, এটা দিয়ে আমরা মেনলি জিনিস ধরি, আর বুড়ো আঙুলের নিচের যে মাসেলটা থাকে এটাকেই সাপ্লাই করে মিডিয়ান নার্ভ, যেটাকে আমরা থেনার মাসেল বলি। অনেক সময় যদি মিডিয়ান নার্ভ কার্পাল টানেল সিনড্রোমের জন্য অকেজো হতে শুরু করে তখন এই মাসেলের শক্তিটাও কমে যায়। তখনই কিছু একটা ধরতে গেলে হাত থেকে স্লিপ করে পড়ে গেল, বা আগের মতো গ্রিপ স্ট্রেংথ পাচ্ছি না, বা গ্রিপ স্ট্রেংথ করতে গেলে হাতটা ঝিঝি করছে, এইসব সমস্যাগুলো দেখা যায়। তো যদি এইসব সমস্যা দেখা যাচ্ছে, তুমি আগে যেটা বললে যে রাতের বেলা হাত ঝিনঝিন করছে, এটার পরের স্টেজ বা পরের স্টেজ, এটা আস্তে আস্তে প্রোগ্রেসিভলি জিনিসটা বাড়ছে, এটা আমাদের বুঝতে হবে। এরকম যাদের হচ্ছে ওদেরকে আমি বলবো যে সময় নষ্ট না করে তাড়াতাড়ি এসে ডক্টরকে দেখান, চেক আপ করান, আর ডায়াগনোসিসে আসুন, আর যদি তেমন সমস্যা থাকে ট্রিটমেন্টটা জলদি শুরু করতে হয়। স্যার, কিছুদিন সমস্যা থাকার পরও যদি কেউ দীর্ঘদিন ধরে ফেলে রাখছে, চিকিৎসা করাচ্ছে না, তো সেক্ষেত্রে লং টার্মের জন্য কি কিছু সমস্যা হতে পারে? হতে পারে, কারণ এই যে যদি কেউ দেখাচ্ছে না কাউকে, কার্পাল টানেল সিনড্রোমটা তো হলো রিস্টের মধ্যে। সেম সিনড্রোম অনেক সময় সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথির জন্য হয়। সার্ভিক্যাল আমাদের ঘাড়ের মধ্যে যে নার্ভ থাকে, নার্ভগুলোতে চাপ খেয়েও হতে পারে। তো এখন পেশেন্টের পক্ষে এটা বোঝা খুব মুশকিল যে ওর শুধু কার্পাল টানেল সিনড্রোমের জন্য হচ্ছে না সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথির জন্য হচ্ছে। দুটো ক্ষেত্রেই নার্ভে চাপ পড়ে। আর যখন নার্ভে চাপ পড়ে, নার্ভের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল এবিলিটি, স্ট্রাকচারাল বলতে নার্ভের স্ট্রাকচারটাও নষ্ট হতে পারে, বা নার্ভের ফাংশনাল এবিলিটি, নার্ভ যে একটা যে স্পন্দনটাকে বয়ে নিয়ে যায়, আবার এই স্পন্দনটাকে বয়ে নিয়ে ব্যাক আসে, ওটাতেও সমস্যা হতে পারে। তো যদি দীর্ঘদিন ফেলে রাখে তাহলে অনেক সময় ইরিভার্সিবল ড্যামেজ, যেটা আমরা মেডিসিন দিয়েও ঠিক করতে পারবো না, সার্জারি দিয়েও ঠিক করতে পারবো না, এমন দিকে এগিয়ে যায়।
তখন আপনি যতই সার্জারি করাচ্ছেন বা যতই মেডিসিন খাচ্ছেন হয়তো বা এটা সারা জীবন এরকমই থাকবে। হাত অকেজ হয়ে পড়লে তো বুঝতেই পারছো যে লাইফটা ইট বি ভেরি ডিফিকাল্ট টু লিভ। সো আমি বলবো যে যদি এরকম ক্রমাগত হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন না বা ইগনোর করছেন, একদমই ইগনোর করবেন না, প্রপার ডক্টরদেরকে দেখাতে পারেন। অর্থোপেডিশিয়ান, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, তিনজনের যে কোনো একজনের কাছে আপনি যেতে পারেন, গিয়ে আপনি দেখাতে পারেন, অ্যান্ড ইউ ক্যান সিক প্রফেশনাল হেল্প অ্যাজ আর্লি এজ পসিবল। স্যার এই যে হাত অবশ হয়ে যাওয়া, তো সব ক্ষেত্রে বা সব পেশেন্টদের ক্ষেত্রে কি চিকিৎসা একইভাবে এগোয়? না, মানে এই যে বললাম যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, হাত অবশ হওয়া শুরু হয়েছে বা কাজ করতে করতে হাতের স্ট্রেংথ কমে যাচ্ছে, এটা ইনিশিয়াল স্টেজ। হুম। ইনিশিয়াল স্টেজে আমরা সবসময় বলি যে এমন না যে প্রথম স্টেজে আসলে সার্জারি করে দেওয়া হচ্ছে বা কোনো বিশেষ ওষুধ দেওয়া হচ্ছে, নাথিং লাইক দ্যাট। প্রথম হলো যেই অ্যাক্টিভিটি আমাদেরকে এই প্রবলেমটা করছে, অ্যাক্টিভিটাকে রেস্ট্রিক্ট করতে হবে বা মডারেট করতে হবে। কেউ যদি হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ কাজ করছেন, হাতে মোবাইল না নিয়ে মোবাইলের স্ট্যান্ড ইউজ করতে পারেন, বা প্রত্যেক 10-15 মিনিটে মোবাইলটা রেখে হাতটাকে স্ট্রেচ করতে পারেন। যিনি ঘরে কাজ করছেন ওদের ক্ষেত্রেও সেম, বারবার যদি কিছু নাড়তে হচ্ছে বা কোনো ভারী কাজ করতে হচ্ছে, কাজের মাঝখানে 10-15 মিনিটের ব্রেক, একটু স্ট্রেচিং, এগুলো করে প্রথমে দেখতে লাগে। এরপরে স্টেজ হলো রাতের বেলা এই সমস্যাটা হওয়া, হাত ঝিমঝিম করা। তখন আমরা অনেক লোকদেরকে বলি যে আপনারা একটা ব্রেস ইউজ করুন। ব্রেস বলতে আমার হাতটা যদি ঘুমের মধ্যে এরকম হয়ে যায় তখন চাপটা বাড়ে, তো এরকম হওয়া থেকে আটকানোর জন্য আমরা একটা ব্রেস দিই, যেটাকে বলে রিস্ট ব্রেস। রিস্ট ব্রেস দিয়ে রাখলে হাতটা সোজা থাকবে, আর এটার মধ্যে যেই প্রেশারটা আছে মিডিয়ান নার্ভে ওটা কম হবে। তো রাতের বেলা রিস্ট ব্রেস অ্যাপ্লিকেশন করে রাখা। এরপরে স্টেজে কিছু মেডিকেশন থাকে যেগুলো নার্ভটাকে সুদ করে। যদি এত কিছু দিয়েও যদি সমস্যা হচ্ছে, এত কিছু দিয়েও জিনিসটা লাঘব হচ্ছে না, ওসব ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ইয়ের দিকে যেতে লাগে। সার্জিক্যাল ইয়েটা কি, কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে এমন কোনো ভয়ের বা খুব বড় সার্জারি নয়, এটা নিতান্তই একটা সাধারণ ডে কেয়ার সার্জারি। ডে কেয়ার বলতে সেম ডে পেশেন্ট ক্যান গেট অ্যাডমিটেড অ্যান্ড সেম ডে পেশেন্ট ক্যান গেট ডিসচার্জড। তো পেশেন্টের এখানটাকে আমরা অবশ করে এখানে যেই ক্যানালটার মধ্যে দিয়ে নার্ভটা যায়, ক্যানালটাকে আমরা খুলে দিই, খুলে উপরের স্কিনটাকে আমরা সুচার করে দিই, তো নার্ভের ওপরে যে কম্প্রেশনটা থাকে ওটা চলে যায়। আর প্রোগ্রেসিভলি ইন দ্য ডাউন দ্য লাইন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পেশেন্ট আবার নিজের জীবনে স্বাভাবিক ছন্দটা ফিরে পায়। তো সার্জারি যদি লাগে অবশ্যই করানো উচিত। এমন না যে এটা খুব মানে ভয়াবহ সার্জারি বা খুব টেনশনের বিষয়, নিতান্তই সাধারণ একটা সার্জারি, তো ভয় পাওয়ারও কিছু নেই। স্যার যারা এই জিনিসটাকে দীর্ঘদিন ফেলে রাখছেন, এটা এমনিই হচ্ছে বলে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? আপনি যদি এমনি হচ্ছে ভাবছেন, এমনি তো কিছু হচ্ছে না, কিছু না কিছু একটা তো স্ট্রাকচার বা ফাংশনাল প্রবলেম আছে। এখন এই জিনিসটা আপনারা যেহেতু নিজে বুঝতে পারবেন না, আপনাদের প্রফেশনাল হেল্প নেওয়া খুব দরকার। কারণ এটা লোকাল কজের জন্য হতে পারে, মানে আপনার হাতের কবজির কজের জন্য হতে পারে যেটা কার্পাল টানেল সিনড্রোম। এটা স্পাইনাল কজের জন্য হতে পারে, মানে আপনার সার্ভিক্যাল স্পাইনে যদি কোনো সময় ডিসপ্রোলাপস হয় ওটার থেকেও হতে পারে, বা আপনার ব্রেন থেকে হতে পারে। মানে মেইনলি তো সব কিছু ব্রেন থেকেই আসছে। এখন অনেক সময় ব্রেনের কিছু কিছু এরিয়াতে ব্লাড সাপ্লাই কমে গিয়ে বা ওভার অ্যাক্টিভিটির জন্য হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা আইদার কোনো অর্থোপেডিশিয়ান অর কোনো নিউরোলজিস্ট বা কোনো নিউরোসার্জনকে দেখাবেন। আপনারা দেখানোর পরে তখন ইভ্যালুয়েশন করে আমাদের বুঝতে হবে কোন জিনিসের জন্য সমস্যাটা হচ্ছে। অবশ্যই যদি ছোটোখাটো সমস্যার জন্য হয় ওষুধের ঠিক হবে, যদি বড় সমস্যা হয় আরও তাড়াতাড়ি ডায়াগনোসিস, আরও তাড়াতাড়ি মেডিসিনের দরকার বা সার্জারির দরকার। যদি ফেলে রাখেন জিনিসটা ইরিভার্সিবল ড্যামেজ হতে পারে। ইরিভার্সিবল ড্যামেজ বলতে কি, নার্ভের কন্ডাকশন নষ্ট হয়ে যাওয়া, বা এই মাসেলগুলো আস্তে আস্তে নার্ভ থেকে কোনো স্টিমুলেশন না পেয়ে আস্তে আস্তে শুকিয়ে যাওয়া। শুকিয়ে যদি যায় তাহলে এটাকে আবার আগের ছন্দে ফেরানোটা খুবই কঠিন, নেক্সট টু ইম্পসিবল। তো তখন কি হবে, আপনার যে রিকভারি কার্ভটা আছে এটা অনেক বেশি প্রলংড হবে। নর্মালি ধরুন সার্জারি করলে আপনি 1 সপ্তাহে ঠিক হতেন, এখন ঠিক হতে 1 বছর 1.5 বছর লেগে যাবে। সাফার আপনি করবেন। তো এটা যাতে না হয় এটার জন্য বলবো জিনিসটাকে ইগনোর করবেন না, অ্যাজ আর্লি এজ পসিবল সিক মেডিকেল হেল্প। এসে একবার দেখান, টেস্ট করুন, টেস্ট করিয়ে আপনি আপনার রোগ সম্পর্কে সচেতন হন, অ্যান্ড দেন ইউ ডিসাইড যে আপনার কোন মেডিসিন নিতে হবে, না আপনি কোন সার্জারিকে অপ্ট ইন করতে চান, বা আপনি কি করে আপনার রিকভারিটাকে স্ট্রাকচার করতে চান। অবশ্যই আপনি তখন আপনার ট্রিটিং ডক্টরের সাথে ডিসকাশন করে অ্যাজ পার ইউর স্যাটিসফ্যাকশন, অ্যাজ পার ইউর ট্রিটিং ডক্টর স্যাটিসফ্যাকশন ইউ ক্যান টেক দ্য ডিসিশন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই মুহূর্তে কি জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে
আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।